তোমার ফ্রেন্ডদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ফ্রেন্ড আছে যে কিনা পরীক্ষার আগে কম পড়ে আসে, এর পরেও পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসে। অন্যদিকে তোমার হয়তো এমন ফ্রেন্ডও আছে যে পরীক্ষার আগের রাতে বসে অনেক পড়ে, সবকিছু পড়ার চেষ্টা করে, এর পরেও নাম্বার কম আসে। তো এই দুজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি ছিল? পার্থক্য ছিল অ্যান্সার রাইটিং স্কিলের। প্রথম যে স্টুডেন্ট ছিল সে উত্তর লেখার সঠিক পদ্ধতি জানতো, যার কারণে সে যদিও কম পড়ে যায়, যদিও সে অ্যান্সার কম পারে, কিন্তু সে অ্যান্সার এমন ভাবে লিখে তার মার্ক অনেক বেশি আসে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট অ্যান্সার লেখার সঠিক পদ্ধতি জানে না, যার কারণে সে যতই পড়ুক এর পরেও তার মার্ক ভালো আসবে না। যদি তুমি এই অ্যান্সার রাইটিং এর হ্যাক জেনে যাও, তাহলে তোমার সামনের পরীক্ষায় 10 থেকে 15 নাম্বার অনেক সহজেই ইনক্রিজ হয়ে যাবে। তুমি কি জানো, এই ভিডিওটি বানানোর আগে আমি অনেক টিচার এবং স্টুডেন্টের সাথে কথা বলেছি। এরা ওই টিচার যারা স্কুলে বোর্ড এক্সামে তোমার খাতা চেক করে, আর তারা আমাকে এমন একটি সিক্রেট বলেছে যেটা শুনে তোমরা সবাই শক হয়ে যাবে। তারা আমাকে বলেছে একজন ছাত্র অ্যান্সার কি লিখেছে সেটা ম্যাটার করে না, সে কিভাবে অ্যান্সার লিখে আসছে সেটা ম্যাটার করে। যদি সে অ্যান্সার লেখার সময় এমন কিছু স্টেপ ফলো করে, তাহলে আরামসে তার মার্কস ইনক্রিজ হবে। আর তারা এটাও বলেছে কিছু সাধারণ ভুল রয়েছে যেটা অনেকেই করে, যার কারণে তাদের উত্তর সঠিক হওয়ার পরেও টিচাররা মার্ক কাটে। আমি তাদেরকে ওই সব সমস্যা এবং সব ভুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি, এবং ওই সকল ভুল আজ আমি তোমাকে এই ভিডিওতে বলতে চলেছি। যার মধ্যে সবচেয়ে বড় ভুল হলো ব্যাড রাইটিং। অনেক টিচারদের মতে ব্যাড রাইটিং অনেক বড় মিস্টেক, আর এটার কারণেও নাম্বার কাটতে পারে। দ্বিতীয় হলো স্লো স্পিড। অনেক স্টুডেন্ট আছে যাদের স্পিড অনেক স্লো, যার কারণে যেটা হয় তাদের পেপার ছুটে যায়, আর এটা নিশ্চয়ই তোমার সাথেও হয়েছে। এখন আমি তোমাকে একটি কাজ দিব। তুমি যেটা করবে, তুমি কমেন্ট সেকশনে যাও আর তোমার নাম একবার টাইপ করো। যদি তুমি টাইপ করে থাকো, তাহলে দেখবে তুমি খুব দ্রুত টাইপ করে 1-2 সেকেন্ডে তোমার নামটি লিখে ফেলেছো। এখন একটি নোটবুক নিয়ে আবার তোমার নাম লিখো ওই নোটবুকে কলম দিয়ে। এখন তোমার লিখতে 5 থেকে 6 সেকেন্ড লাগবে। মানে আমরা টাইপ দ্রুত করতে পারি, কিন্তু আমরা যখন অ্যান্সার লিখি, নিজের নাম খাতায় লিখি, তখন সেটায় অনেক সময় লাগে। তো আমরা আমাদের লেখার স্পিড কিভাবে ইনক্রিজ করব, আমাদের টাইপিং স্পিডের মতো কিভাবে বাড়াবো, সেটাও তোমাদের আজ আমি বলবো। এছাড়াও কাটস ইন অ্যান্সার। অনেক টিচার বলেছে যারা বারবার অ্যান্সারের মধ্যে কাটে তাদের উপর টিচার অনেক বেশি বিরক্ত হয়, এরপর মনে থাকে না। আজকের সময়ে অনেক স্টুডেন্ট এই সমস্যা ফেস করে, তারা পড়ে যায় অনেক কিছু, কিন্তু পরীক্ষার হলে মনে থাকে না। তো এই সকল প্রবলেমের এক এক করে সলিউশন জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে বোঝার চেষ্টা করি প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ব্যাড রাইটিং। আমি অনেক টিচারের সাথে কথা বলেছি যে হাতের লেখার কারণে কি কোনো প্রভাব পড়ে। তো সব টিচারই বলেছে হ্যাঁ, অবশ্যই হাতের লেখার প্রভাব রয়েছে, কিন্তু প্রভাব তখন পড়বে যখন লেখা এতই খারাপ যেটা পড়ার অনুপযোগী তখন। কিন্তু যদি তোমার লেখা এমন যে পড়া যায়, তাহলে এটা তেমন প্রভাব ফেলবে না তোমার মার্কে। আর টিচার আমাকে বলেছে হাতের লেখা থেকে বেশি আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক রয়েছে যেটা অনেক প্রভাব ফেলে তোমার মার্কে। সেই টেকনিকটি হলো অ্যান্সার সিকোয়েন্স। প্রত্যেক টিচার আমাকে বলেছে একজন স্টুডেন্ট অ্যান্সার কোন সিকোয়েন্সে লিখে এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন তোমরা এখানে দুটি কপি দেখছো, এটা হলো কপি নাম্বার 1, যেখানে অ্যান্সার 1, অ্যান্সার 2 এভাবে নর্মাল ভাবে লেখা হয়েছে, আর দেখো মাঝে ফাঁকা রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্ট, তার লেখাও নর্মাল, বাট সে ভুল সিকোয়েন্সে উত্তর লিখেছে এবং সে ফাঁকা রাখেনি, স্পেস অনেক কম, যার কারণে যখন এই স্টুডেন্টের খাতা চেক হবে তখন অটোমেটিক 3-4 নাম্বার কম পাবে প্রথম স্টুডেন্ট থেকে, যদিও তাদের পুরো অ্যান্সার সেম। সকল টিচারদের মতে যদি তুমি একটি নর্মাল অর্ডারে তোমার অ্যান্সার লিখো, তখন টিচারদের খাতা চেক করতে অনেক সুবিধা হয় 1 2 3 4 5 6 এই অর্ডারে। যদি তুমি কোনো প্রশ্নের উত্তর না জানো, তাহলে সেটা লাস্টে অ্যাটেম্প্ট করো, বাট মাঝখানে অ্যাটেম্প্ট করো না। যখন তুমি মাঝখানে অ্যাটেম্প্ট করো তখন টিচাররা অনেক বিরক্ত হয়। আর একটি কথা প্রচলিত আছে, মনোযোগ দিয়ে শোনো, যে যত কম সময় একজন টিচার তোমার খাতা চেক করবে তত বেশি তোমার মার্কস আসবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটি ছিল প্রথম সমস্যা। এখন যাওয়া যাক দ্বিতীয় সমস্যায়, যেটা হচ্ছে তুমি অনেক বেশি স্লো লিখো। তো তোমার এই সমস্যার সমাধান কি? তো এটার সমাধান হচ্ছে ফাস্ট রাইটিং হ্যাক। ফাস্ট রাইটিং হ্যাকের মতে বেসিক্যালি দুটি পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে কিছু
হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ এটা আবার কি? দেখো বন্ধুরা, ইমাজিন করো 9টা বাজে তোমার পরীক্ষা। এখন তোমাকে যেটা করতে হবে, পরীক্ষার আধা ঘন্টা আগে একটি নোটবুক তো তোমার কাছে অবশ্যই রাখতে পারবে, অথবা রাফ পেজ তো রাখতে পারবে, আর কলম তো তোমার কাছে নিশ্চয়ই আছে। তোমাকে যেটা করতে হবে, ওই নোটবুকের উপর তোমার হাতে থাকা কলম দিয়ে কিছু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজগুলো হচ্ছে এভাবে লাইন বানাবে, এরপর এভাবে লাইন বানাবে, এরপর এভাবে, এরপর আবার এভাবে। তো এগুলো করার ফলে কি হবে? এগুলো করার ফলে তোমার হাত এবং ব্রেন মুভমেন্ট কোঅর্ডিনেট হবে। আর যখন তুমি উত্তর লিখতে যাবে, তখন তোমার যে সমস্যা ছিল তুমি ধীরে ধীরে লিখতে, ওই সমস্যা শেষ হবে। তো এটা তো ছিল হ্যান্ড ওয়ার্ম আপ এক্সারসাইজ। এছাড়া আরেকটি স্টেপ ফলো করতে হবে, যেটা হলো এয়ার রাইটিং। যদি তুমি স্লো লিখো, তাহলে এটার একটা সহজ সমাধান হলো তুমি প্রতিদিন লেখার প্র্যাকটিস করো। কিভাবে? তোমাকে হাওয়ার মধ্যে লেখার প্র্যাকটিস করতে হবে। মানে ইমাজিন করো তুমি কোথাও ট্রাভেল করছো, তুমি তোমার বন্ধুদের সাথে বাইকের পিছে বসে আছো, বাট তোমাকে ইমাজিন করতে হবে তোমার হাতে একটি কলম আছে আর সামনে একটি বই আছে, আর তুমি ওই বইয়ে তোমার নাম লেখার চেষ্টা করো। একবার তুমি এখনো চাইলে করতে পারো। এর ফলে যেটা হবে, তোমার হাত মুভ করবে, আর হাত যত মুভ করবে তত তোমার রাইটিং স্পিড অটোমেটিক ইনক্রিজ হতে থাকবে। সুতরাং রাইটিং স্পিড বাড়াতে হলে দুটি সিম্পল স্টেপ। এক, ওয়ার্ম আপ এক্সারসাইজ। দ্বিতীয় হলো এয়ার রাইটিং। মাঝে মাঝে এয়ার রাইটিং করার চেষ্টা করো, আস্তে আস্তে তোমার রাইটিং স্পিড অটোমেটিক বেড়ে যাবে। যদি এটা করো, তাহলে তোমার যে প্রবলেম পেপার ছুটে যায়, মানে উত্তর জানা থাকলেও সময়ের অভাবে লিখে আসতে পারো না, সেটা আর হবে না। ট্রাই করে দেখো। এখন যাওয়া যাক তোমার পরের সমস্যায়। এর পরের সমস্যা হলো তুমি লেখার মাঝে মাঝে অনেক বেশি কাটাকাটি করো। তুমিও হয়তো খেয়াল করেছো তুমি বারবার অনেক বেশি কাটাকাটি করো উত্তরপত্রে। আর টিচাররা যখন এরকম কাট দেখে, তখন তারা অনেক বিরক্ত হয়। তাদের মতে যখন তুমি একটি উত্তর লিখে কেটে দাও, তারা মনে করে তুমি অনেক খারাপ স্টুডেন্ট, আর তারা ওই জায়গায় তোমার নাম্বার কাটতে পারে। বাট এটার আমি একটা সমাধান দিব, সেটা হচ্ছে লং অ্যান্সার হ্যাক। একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করো এটা একটা প্রশ্ন, এটা তোমার পরীক্ষায় এসেছে, আর তোমার মনে আছে এর উত্তর 4 অথবা 5 পয়েন্টে হবে। এখন তুমি যেটা করবে, তোমার উত্তর পত্রের লাস্ট পেজে যাবে, সেখানে হেডিং লিখবে রাফ। এখন তুমি এখানে যে কোনো রাফের কাজ করতে পারবে, টিচার কিচ্ছু বলবে না। সুতরাং এই রাফের জায়গায় একবার ভেবে তারপর লিখবে তুমি কোন কোন পয়েন্ট লিখবে ওই প্রশ্নের উত্তরে। লেখার পর লাস্ট পেজ থেকে চলে আসবে ওই পেজে যেখানে তুমি মূল উত্তর লিখবে। এরপর পুরোপুরি এক্সপ্লেন করে ওই 4-5 পয়েন্ট সহ তুমি লিখে দাও। এর ফলে কি হবে? এর ফলে তোমার কাটিং অ্যাভয়েড হবে। এখন যাওয়া যাক তোমার পরের সমস্যায়, যেটা হলো মনে থাকে না। মনে থাকে না, এটার অনেক সিম্পল একটা সলিউশন আছে, একটা সিম্পল হ্যাক আছে। ওই হ্যাকের প্রথম স্টেপ হলো রিকল দ্য চ্যাপ্টার। মানে তুমি যেটা করবে, সবার প্রথমে তোমার কোনো উত্তর মনে আসছে না, তাহলে তুমি এটা দেখো সেটা কোন চ্যাপ্টারের। ধরে নিলাম তুমি চ্যাপ্টার আইডেন্টিফাই করেছো। এখন তুমি যেটা করবে, টপিক আইডেন্টিফাই করবে যে কোন টপিকের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। এখন ওই টপিক রিলেটেড যে কোনো কিছু লিখে আসো, আর লিখবে সবসময় প্যারাগ্রাফ আকারে। কারণ যখন তুমি অনেক বড় প্যারাগ্রাফের মধ্যে উত্তর লিখো, তখন হয়তো হতে পারে টিচার ওই পুরো প্যারাগ্রাফ পড়বে না, উপর উপর পড়ে চলে যাবে, আর হতে পারে 1-2 নাম্বার তুমি পেয়েও যেতে পারো। এজন্য যখন কোনো উত্তর পারবে না, সেটা ছেড়ে আসবে না, এই পদ্ধতি অবলম্বন করে লিখে আসার চেষ্টা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি প্রত্যেক স্টুডেন্টের জন্য। এগুলো ছিল তোমাদের প্রবলেম। এখন আমি যখন টিচারদের সাথে কথা বলেছি, তখন কিছু প্রেজেন্টেশন হ্যাক শিখেছি, এমন কিছু টিপস যেগুলোর সাহায্যে তোমার পরীক্ষায় ভালো মার্কস আসতে পারে। যার মধ্যে সবার প্রথমে রয়েছে দ্য কিওয়ার্ড স্ট্র্যাটেজি। উদাহরণের মাধ্যমে দেখা যাক এটা কি। মনে করো আমি অ্যান্সার লিখছি, যখনই আমি অ্যান্সার লিখবো, ওই অ্যান্সারের ইম্পর্টেন্ট ওয়ার্ডকে আমি আন্ডারলাইন করে নিব। এই ওয়ার্ড ইম্পর্টেন্ট আমি আন্ডারলাইন করেছি, এরকম ভাবে যেগুলো ইম্পর্টেন্ট সব আন্ডারলাইন করেছি। এর ফলে যখন এক্সামিনার তোমার কপি চেক করবে, তোমার টিচার তোমার কপি চেক করবে, তখন ওনার ফোকাস যাবে শুধু আন্ডারলাইন করা ওয়ার্ডে। আর হ্যাঁ, আন্ডারলাইন পেন্সিল দিয়ে করবে। আন্ডারলাইনে ফোকাস গেলে সে দেখবে তুমি সঠিক লিখেছো, আর সে শুধু আন্ডারলাইন ওয়ালা ওয়ার্ড পড়বে এবং তার মনে হবে অ্যান্সার সঠিক, নাম্বার দিয়ে চলে যাবে, তোমার পুরো অ্যান্সার পড়বে না। এটাই রিয়েলিটি। সত্যি বলছি, এর মাধ্যমে নাম্বার বাড়ায়। খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা ছিল তোমার প্রথম প্রেজেন্টেশনের টিপস। ট্রাই করে দেখো। এর পরের প্রেজেন্টেশন টিপস হলো ডোন্ট ইউজ শর্ট ফর্ম। প্রত্যেক টিচারের অনেক খারাপ লাগে যখন তুমি শর্ট ফর্মে লিখো। শর্ট ফর্ম হলো তুমি যখন তোমার বন্ধুদের সাথে চ্যাট করার সময় আজব আজব কিছু শব্দ লিখো, যেমন ওয়েট কে তোমরা W8 দিয়ে লেখো, বিকজ কে তোমরা BCZ লেখো। তো এই যে শর্ট ফর্মস, যেটা আমরা আজকাল কাউকে টেক্সট করার সময় ব্যবহার করি, মেসেজ করার সময় ব্যবহার করি, এই সব শর্ট ফর্মস অ্যাভয়েড করবে। যদি ভুলেও লেখো, আমি সত্যি বলছি পরীক্ষায় নাম্বার অবশ্যই কাটবে। এর পরের
পরের প্রেজেন্টেশন টিপস হলো কাট উইথ পেন্সিল। মানে যখন তুমি কাটাকাটি করবে, মনে করো এখানে আমি ভুল করে ভুল লিখে ফেলেছি, তো আমি কি করব? আমি এটাকে একেবারে হিবিজিবি করে কাটবো না, আমি পেন্সিল নেব আর সোজা একটি লাইন কেটে দেব, পারলে স্কেল দিয়ে কাটবো। এর ফলে যেটা হবে, তোমার অ্যান্সার নিট এন্ড ক্লিন লাগবে। একবার এই অ্যান্সারের দিকে লক্ষ্য করো কতটা নিট এন্ড ক্লিন লাগছে। এর পরের প্রেজেন্টেশন টিপস হলো নিউমেরিক্যাল হ্যাক। তুমি ম্যাথের মতো সাবজেক্টও অ্যাটেন্ড করো, ফিজিক্স এর মতো সাবজেক্টও অ্যাটেন্ড করো, তোমাকে এখন একটা স্ট্র্যাটেজি বলবো, যেটা তোমার অ্যান্সার সেটা বক্সের ভিতরে ঢুকাও। একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। এখানে দুটি নোটবুক রয়েছে, এদের মধ্যে পার্থক্য কি দেখো। এটা একজন স্টুডেন্টের নোটবুক, সে যেটা করেছে ফাইনালি অ্যান্সার লিখে এখানে ছেড়ে দিয়েছে। এখন যখন টিচার আসবে কপি চেক করার জন্য, পুরো ক্যালকুলেশন চেক করবে। বাট আমরা স্মার্ট স্টুডেন্ট, আমরা যেটা করেছি ফাইনাল অ্যান্সার এরকম বক্সের ভেতর বন্ধ করে দিয়েছি। এখন এর ফলে যেটা হবে, টিচার পুরো ক্যালকুলেশন চেক করবে না, সে দেখবে আচ্ছা এর পুরো অ্যান্সার সঠিক, এটাও সঠিক, ঠিক আছে নিশ্চয়ই পড়াশোনা করা স্টুডেন্ট। এভাবে সে সামনে পাস করে চলে যাবে। এগুলো ছোট ছোট টেকনিক, কিন্তু অনেক বেশি হেল্পফুল। এখন যাওয়া যাক আমাদের ফাইনাল টেকনিকের দিকে, ফাইনাল প্রেজেন্টেশন টিপস এর দিকে, যেটা হলো ডিফারেন্ট কোয়েশ্চেন। মানে যেসব কোয়েশ্চেনে দুটি জিনিসের পার্থক্য নির্ণয় করতে বলা হয়। তুমি দেখবে বারবার এরকম প্রশ্ন আসে, দুটি জিনিসের পার্থক্য বের করো। আমরা যেটা করি, প্রথমে একটা হেডিং দিই, এরপর এটার ব্যাপারে লিখি, এরপর ওইটার ব্যাপারে লিখি, এরপর অন্যটা। এরকম কখনো করবে না। ডিফারেন্ট ওয়ালা কোশ্চেন অ্যাটেম্প করার সহজ পদ্ধতি হলো এটা, যেমনটা তুমি দেখতে পাচ্ছ। তোমাকে যেটা করতে হবে, একটি বক্স বানাতে হবে, এক পাশে একটি বিষয় নিয়ে লিখবে, অন্য পাশে অন্য বিষয় নিয়ে, আর এগুলোর সকল ডেফিনিশন পার্থক্য পয়েন্ট আকারে এভাবে লিখবে। কখনো এরকম ডিফারেন্ট কোশ্চেন প্যারাগ্রাফ আকারে লিখবে না, সবসময় চেষ্টা করবে এভাবে লেখার। এই সকল স্ট্র্যাটেজি যেগুলো কিনা বোর্ড পরীক্ষায়, তোমার স্কুলের টিচার সবাই এই নিয়মে তোমার পরীক্ষায় খাতা দেখে। যদি তুমি এগুলো ফলো করো, মার্কস তো 100% বাড়তে চলেছে। যাও পরীক্ষায় অ্যাপ্লাই করো, তোমাদের জন্য দোয়া রইলো। আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই তোমার নাম কমেন্টে লিখেছো, কত সেকেন্ডে লিখেছো সেটাও জানাতে বলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে এরকম। সো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।